নিও কনজারভেটিভদের কেন বলা হয় যে নিও লিবারেল অন স্টেরয়েড বা স্টেরয়েড খাওয়া নিও লিবারেল কেন বলা হয়? আবার এই ইউএসএ এবং ইসরায়েলের যে স্পেশাল রিলেশনস সেটার কানেক্টর কি এই নিও কনজারভেটিভরা? আর সাথে সাথে ট্রেডিশনাল কনজারভেটিজমের সাথে নিও কনজারভেটিজমের পার্থক্যটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। নিও কনজারভেটিভিজম বা নব্যরক্ষণশীলতা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এইটার ক্ষেত্রে স্টিফেন ওয়াল্ট একটু মজা করে বলেছিলেন যে নিও কনজারভেটিভ যারা তারা হলেন নিও লিবারেল অন স্টেরয়েড, অর্থাৎ স্টেরয়েড খাওয়ার পরে বা স্টেরয়েড ট্রিটমেন্টে থাকা নিও লিবারেলদের যে অবস্থা সেটাই আসলে নিও কনজারভেটিভ। তাহলে নিও কনজারভেটিভস আর নিও লিবারেল অন স্টেরয়েড। তাহলে নিও লিবারেল অন স্টেরয়েড বলতে কি বোঝাচ্ছে? দেখেন, স্টেরয়েড দিলে গরু মোটা তাজাকরণ হয়, তো একই রকম ভাবে স্টেরয়েড যখনই কোনো কিছুতে দেওয়া যায় সেটা সম্প্রসারিত হওয়ার চেষ্টা করে, বিকশিত হওয়ার চেষ্টা করে। তার মানে নিও লিবারেল আইডিয়া যেগুলো গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, পুঁজিবাদী অর্থনীতি, বাজার অর্থনীতি এবং এই যে বেসরকারি খাত ভিত্তিক যে অর্থনীতি সেটাকে বিকশিত করার যে প্রয়াস, এবং স্টেরয়েড দিলে সেটার একটা পাগলামি প্রয়াস তৈরি হবে যে একদম সব জায়গায় এগুলো ছড়াই দিতে হবে। এই প্রয়াসে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় নিও কনজারভেটিভ, ফেমাসলি যারা নিও কন নামে পরিচিত আমেরিকার রাজনীতিতে। তাহলে তাদের মেইন প্রচেষ্টাটাই হলো আমেরিকার গণতন্ত্র যেহেতু সবচেয়ে ভালো, আমেরিকার মূল্যবোধ সবচেয়ে ভালো, এই মূল্যবোধটাকে পৃথিবীর সকল জায়গায় পৌঁছায় দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন একটা দেশে ধরুন একজন ডিকটেটর আছে, সেই দেশে আপনি যদি যে ডিপজলের মতো বাংলা সিনেমার ডায়লগের মতো করে বলেন তোর কি গণতন্ত্র লাগবে, সে তো বলবে না, লাগবে না। কিন্তু তখন কি করতে হবে? সেখানে মিলিটারি ইন্টারভেনশন করতে হবে, করে সেই ডিকটেটরকে সরায় ফেলে সেখানে গণতন্ত্রের আলোয় আলোকিত করে ফেলতে হবে। তো এখানে জোর করে করতে গেলে অনেক সময় যে বাংলা সিনেমার ডায়লগের মতো তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, এইরকম সংঘাত কিন্তু শুরু হয়ে যায়। তাহলে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু ইউএসএর যে বিভিন্ন দেশে গণতন্ত্রের নামে যে সংঘাত বা ইন্টারভেনশনের ধারণাগুলো কিন্তু চলে আসে। নিওকনরা আমেরিকার রাজনীতিতে অনেক আগে থেকেই প্রভাবশালী ছিল। যেমন 1962 সালে যখন কিউবার মিসাইল সংকট হয় তখন কেনেডি কিন্তু মোটামুটি সমঝোতার আশ্রয় নিয়েছিলেন, কিন্তু নিওকনদের দাবি ছিল যে কিউবাকে অ্যাটাক করতে হবে, যে সমাজতন্ত্রকে বিলুপ্ত করে সেখানে গণতন্ত্রের আলোয় সেটাকে রাঙায় ফেলতে হবে। কিন্তু কেনেডি কিন্তু সেটা করেনি, এই জন্য নিওকনদের কিন্তু পছন্দের রাষ্ট্রনায়ক ছিলেন না কেনেডি। পরবর্তীতে 70-এর দশকের দিক থেকে এই নিওকনদের ক্ষমতা প্রভাব আরো বেশি করে বাড়তে থাকে। পরবর্তীতে যখন 1980-র দশকে রিগ্যান আসলেন, রিগ্যান কিন্তু কমিউনিস্টদের ব্যাপারে খুব বেশি হার্ডলাইনার ছিলেন। তিনি কমিউনিস্টদের বিরোধী এবং গণতন্ত্রের পক্ষে ছিলেন। সেই হিসেবে কিন্তু নিওকনরা আবার রিগ্যানকে খুব ভালো সমর্থন দিয়েছিল, যে রিগ্যান যেটা করতেছে ঠিক করতেছে, কমিউনিস্ট বিরোধী এবং গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে তারা রিগ্যানকে খুব ভালো সমর্থন দিয়েছে। সবচেয়ে তাদের রমরম অবস্থাটা হয়েছিল 2001 সালের 11ই সেপ্টেম্বর, অর্থাৎ 9/11-এর যে ঘটনা, টুইন টাওয়ারে হামলা করা হলো। টুইন টাওয়ারে হামলার পরে যে সিচুয়েশনটা তৈরি হলো সেখানে নিওকনরা একদম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। তারা এটা জনগণকে বুঝাইতে পারলো যে আমেরিকার সেফটির জন্য এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ডিকটেটরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াই করে প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রকে ছড়াই দিতে হবে, যেভাবেই হোক না কেন, রক্তের বিনিময়ে, সংঘাতের বিনিময়ে গণতন্ত্র ছড়াই দিতেই হবে। এই কারণে যে বুশ অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটার সমস্ত কলকাঠি কিন্তু নাটতো আলটিমেটলি নিওকনরা। এই জন্য দেখেন বুশের সময় যে যুদ্ধগুলো হলো, বিশেষ করে 2003 সালে যে ইরাক অ্যাটাক, 2003 সালে ইরাক আক্রমণে কিন্তু আমেরিকানদের জনগণদের মধ্যে খুব বেশি সমর্থন ছিল না, কিন্তু এই নিওকনদের উচ্চ প্রভাবের কারণে পরবর্তীতে কিন্তু যুদ্ধ হয় এবং যে যুদ্ধের ফলাফল ডিজাস্টার, এমনকি আমেরিকার জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। এটাই হলো নিওকনদের চরিত্র, এবং তারা এটাই বিশ্বাস করে যে আমেরিকায় সবকিছু, আমেরিকার মূল্যবোধ দিয়ে সবকিছু পরিচালিত হবে। এই কারণে তারা কিন্তু জাতিসংঘ থেকে শুরু করে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে, ন্যাটো থেকে শুরু করে যত এই যে বহুপাক্ষিক সংস্থা আছে, এই বহুপাক্ষিক সংস্থাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাতে চায়, এগুলোর কোনো দরকার নাই। তারা চায় যে ইউএসএ একাই চলবে। এইখান থেকে কিন্তু ইউনিল্যাটারালিজম,
ইউনিল্যাটারালিজমের ধারণাটা আসছে একাই চলতে হবে। যেমন দেখবেন বুশ অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিন্তু ইউনিল্যাটারালিজমের কনসেপ্টটা খুবই খুবই ফেমাস হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে ট্রাম্প যখন প্রথম টার্মে ক্ষমতা আসে তখন তার একজন উপদেষ্টা ছিলেন জন বোল্টন, তিনি ছিলেন একজন নিও কনজারভেটিভ। এবং জন বোল্টনের সময় কিন্তু এরকম একটা কথা শোনা হয়েছিল যে প্রথম যে ইউএসএ ন্যাটো থেকে নিজেকে উইথড্র করে নিবে। তাহলে দেখেন এই যে ইউনিল্যাটারালিজম, একা একা চলা, কারো ধার না ধারা, নিজেই যে সকল জায়গায় গণতন্ত্র ছড়াই দেওয়া, এই কনসেপ্টটা হচ্ছে নিও কনজারভেটিভদের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউএসএ এবং ইসরায়েলের যে কানেকশন, তাদের যে স্পেশাল রিলেশন, সেটা সম্পর্কে মেইন জায়গা কি নিওকনরা কি সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা তাদের খুবই খুবই জোরালো একটা ভূমিকা রয়েছে। কারণ নিওকনরা চিন্তা করেন ইসরায়েল হচ্ছে মিডল ইস্টের একমাত্র গণতন্ত্র। দেখেন মিডল ইস্টের প্রত্যেকটা দেশে ডিক্টেটরশিপ আছে, রাজতন্ত্র অর্থাৎ গণতন্ত্র কিন্তু নাই কোনো দেশে। তারা চিন্তা করে এই ইসরায়েলকে ব্যবহার করে পুরো মিডল ইস্টে গণতন্ত্র ছড়াইতে হবে, প্রত্যেকটা ডিক্টেটরকে উৎখাত করতে হবে। এই জন্য 2003 সালে যে ইরাক অ্যাটাক হয় সেখানে ইসরায়েলের একটা জোরালো সমর্থন ছিল। এমনকি ইসরায়েলের নেতানিয়াহু ওই সময় বুশকে যে বলছিল ইরাক আক্রমণের আগে ইরান আক্রমণ করতে হবে, তার মানে ওইখানে যতগুলো ডিক্টেটর, সকল ডিক্টেটরকে উৎখাত করতে হবে, সেটা তাদের কনসেপ্ট ছিল। তাহলে এই 2003 সালে ইরাক আক্রমণে ইসরায়েল সম্পূর্ণরূপে সমর্থন দেয় এবং ইরান আক্রমণের জন্য ইসরায়েলের নিওকনদের একটা কন্টিনিউয়াস প্রেশার কিন্তু ছিল, সবসময় তারা চাইতো ইরানে যাতে অ্যাটাক করা হয়। এবং সবশেষ কিন্তু ট্রাম্প এটাতে রাজি হয়েছে এবং দেখেন ইরানে অ্যাটাক করার পর একটা যুদ্ধের যে অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসা বেশ কঠিন হচ্ছে। তাহলে এই যে নিওকনদের যেহেতু বিশ্বাস ইসরায়েল হচ্ছে সেখানে আমাদের নিজের ছোট ভাই এবং সেখানকে দিয়ে আমাদের গণতন্ত্রের চর্চা করতে হবে এবং ওই পুরো মিডল ইস্টটাকে গণতন্ত্রের আলোয় আলোকিত করতে হবে, এবং ইসরায়েল এবং ইউএস এর সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ কানেক্টর হচ্ছে এই নিওকনরা। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে আসি যে নিওকন মানে নতুন, তাই না? নিও কনজারভেটিভিজম অর্থাৎ নব্য রক্ষণশীলতা। তাহলে অবশ্যই আগের একটা রক্ষণশীলতা আছে যেটাকে আমরা বলতে পারি ট্রেডিশনাল কনজারভেটিভ। তাহলে যারা ট্রেডিশনাল কনজারভেটিভ তার সাথে নিও কনজারভেটিভ, এদের পার্থক্যটা আসলে কোথায়? তাহলে ট্রেডিশনাল কনজারভেটিভ এবং নিও কনজারভেটিভ এদের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন আমরা কনজারভেটিভ বা রক্ষণশীল বলতে নর্মালি তাদেরকেই বুঝি যারা সমাজে যুগ যুগ ধরে প্রচলিত যে প্রথা, রীতিনীতি, ধর্ম, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং সেগুলোর পরিবর্তনের ব্যাপারে যারা বিরোধী, তাদেরকে আমরা কনজারভেটিভ বলি। যেমন ধরুন এখন হঠাৎ করে যদি ধর্মের বিরুদ্ধে কোনো বয়ান প্রচলিত হয়ে থাকে তাহলে কনজারভেটিভরা বলবে না, এটা করা যাবে না। বা মূল্যবোধ দেখা যাচ্ছে আমাদের প্রাচ্যের মূল্যবোধকে ছেড়ে যদি পাশ্চাত্যের মূল্যবোধ গ্রহণ করা হতে থাকে তখন কনজারভেটিভ বলে না, এটা করা যাবে না। তাহলে এই যে যুগ যুগ ধরে চলে আসা যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে আঁকড়ে ধরা, নিজেকে নিজের মতো করে রাখা, এটা হচ্ছে ট্রেডিশনাল কনজারভেটিভদের ধারণা। এবং তারা কিন্তু অন্য কোনো দেশে ইনভেনশনের পক্ষে না, তারা নিজেদের মতো করে থাকতে চায়, ঠিক আছে? কিন্তু নিওকনরা উল্টা এই যে গণতন্ত্রের যে ধারণা বা পশ্চিমা বিশ্বের যে ধারণা, এই মূল্যবোধটাকে তারা পুরো পৃথিবীতে ছড়াই দিতে চায়, প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে ছড়াই দিতে চায়, রক্তপাতের মাধ্যমে হলেও ছড়াই দিতে চায়। তাহলে এই যে ট্রেডিশনাল কনজারভেটিভ তারা কিন্তু কোনো রকম আগ্রাসনের পক্ষে নয়, আর নিওকন যারা তারা চায় যে অন্য দেশে এটাকে ছড়াতেই হবে, যেভাবেই হোক, মিলিটারি ইন্টারভেনশন হোক বা কালচারাল ইন্টারভেনশন হোক বা ইকোনমিক ইন্টারভেনশন হোক, যেভাবেই হোক এটা ছড়াই দিতেই হবে। যেমন ধরুন ট্রেডিশনাল কনজারভেটিভদের একজন মহান প্রবক্তা ছিলেন এডমন্ড বার্গ। এডমন্ড বার্গের আপনি যদি একটা বিখ্যাত উক্তি শোনেন যে কোনো একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য রিভলিউশন দরকার না, দরকার হচ্ছে ইভলিউশন। ইভলিউশন মানে কোনো বিষয় হচ্ছে ধীরে ধীরে যখন পরিবর্তন হবে তখন সেটা বেশি কার্যকর হবে, কিন্তু রিভলিউশনের মাধ্যমে হঠাৎ করে যদি আমূল পরিবর্তন হয়ে যায়, আকাশ পাতাল পরিবর্তন হয়ে যায়, তখন পুরো সিস্টেমটা কিন্তু কলাপস করে। এই জন্য মজার ব্যাপার হচ্ছে এডমন্ড বার্গ যখন ফ্রান্সে মহান বিপ্লব হয় 1789 সালে, ফরাসি বিপ্লব, মহান বিপ্লব, যে বিপ্লবে সব সুন্দর সুন্দর বাণী, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হয়েছে, যেখানে বলা যায় সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়েছে, এডমন্ড বার্গ সেটাকে তুলোধনা করছে। এডমন্ড বার্গ ফরাসি বিপ্লবকে একদম ধুয়ে দিয়েছে এবং তার একটা বিখ্যাত বই আছে রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স, সেখানে ফ্রান্সের বিপ্লবকে একদম সে তছনছ করে দিয়েছে। কারণ তার বিশ্বাস ছিল এভাবে গণতন্ত্র কায়েম হবে না, এটা ধীরে ধীরে
স্লো প্রসেসের মাধ্যমে আগাইতে হবে, ইভলিউশনের মাধ্যমে হবে, সেটা রিভলিউশনের মাধ্যমে হবে না। যেমন ইউকেতে গণতন্ত্র আসছে ইভলিউশনের মাধ্যমে, ধীরে ধীরে, একবারে কিন্তু হয় নাই, একদম ম্যাগনা কার্টা থেকে শুরু করে গ্লোরিয়াস রেভলিউশন পর্যন্ত ধীরে ধীরে প্রসেসের মাধ্যমে কিন্তু আসছে। তাহলে ট্রেডিশনাল কনজারভেটিভ যারা, তারা চিন্তা করে যে কোনো একটা মূল্যবোধ বা বিশ্বাস বা প্রথা বা রীতিনীতি সেগুলো ধীরে ধীরে একটা প্রসেসের মাধ্যমে যাবে, কিন্তু নিওকনরা চিন্তা করে তাদের যে মূল্যবোধ সেটাই সবচেয়ে সেরা এবং সকল দেশে এটা ছড়াই দিতে হবে, যেভাবে হোক না কেন, মিলিটারি হোক বা যে উপায় হোক না কেন, ছড়াই দিয়ে একদম সকল দেশকে গণতন্ত্রের আলোয় নিয়ে এসে একদম আলোকিত করে ফেলতে হবে, যেটাকে স্টিফেন ওয়াল্টজ মজা করে বলছিল নিও লিবারেল অন স্টেরয়েড। সবাইকে ধন্যবাদ।